কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আজকের বগুড়া জেলার সমাবেশ। এতে উপস্থিত আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব এইচ.এম. শফিকুজ্জামান স্যার। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে আইন বলে পরিচালিত হয়, সেই আইনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেটে এটি একটি দিক, আরেকটি দিক হলো যে ভোক্তার অধিকার সুরক্ষার ক্ষেত্রে সেখানে নিশ্চিত করা হয়েছে এবং সিভিল সোসাইটি পিপলস পার্টিসিপেশন বৃদ্ধির জন্য স্কোপ রাখা হয়েছে। তো সেই প্রেক্ষিতে যদিও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আসলে আরও আগে থেকেই ভোক্তার অধিকার নিয়ে কাজ করে, শুধু পণ্য সেবা এইসব ক্ষেত্রে নয়, তারা আরও ক্ষেত্রে কাজ করে। বাট আমরা ওই 2010 সাল থেকে যখন এই অধিদপ্তর প্রতিষ্ঠিত হলো, তারপর থেকে, আগে তো আপনারা করেছেনই, তারপর থেকে একদম সাংগঠনিকভাবে একটি অ্যাসোসিয়েট অর্গানাইজেশন হিসেবে ক্যাব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে কাজ করছে। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের এই কন্ট্রিবিউশনকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি এবং একই সাথে সাধুবাদ জানাই। আপনাদের এই সম্মেলনে আমরা আমাদের মাঝে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে পেয়েছি। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমি একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি স্যার। আমাদের ব্যবসায়ী প্রতিনিধিরা অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আমাদের সাথে সবসময় ক্লোজ টাচে থাকে এবং আমরা স্যার বাংলাদেশের মধ্যে প্রথম যখন চালের মূল্য বৃদ্ধি পাচ্ছিল বিভিন্ন জায়গায় স্যার, আমরা স্যার এখানে সকল চাল ব্যবসায়ীদেরকে নিয়ে বসে স্যার আমরা এখানে চালের মূল্য নির্ধারণ করে দিয়েছি এবং সেই মূল্যের বাইরে আমাদের কাছে কোনো নিউজ নাই যে তার মূল্যের বাইরে অতিরিক্ত কোনো মূল্য তারা করেছে। তারপরে স্যার আপনি স্যার আসছিলেন, এখানে অভিযান পরিচালনা করেছেন। আমরা কিন্তু একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আমাদের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে, সচেতন ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা কিন্তু সেটা করেছি। গতবার স্যার আলুর যেই ক্রাইসিসটা হয়েছিল স্যার, আপনি জানেন স্যার, আমরা আলুর ক্রাইসিসটাও কিন্তু রাজা বাজারে একেবারে সাইনবোর্ড দিয়ে বিভিন্ন বাজারে স্যার আমরা আলু বিক্রি করেছি এবং সরকার নির্ধারিত মূল্যে আপনারা যেভাবে বলেছেন স্যার সেভাবে আমরা মূল্য বিক্রি করেছি। সেই জায়গায় আমাদের ব্যবসায়ী মহল কিন্তু আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি স্যার আমি এখান থেকে আমার গোপালগঞ্জেও কিন্তু অনেক আলু আমি এখান থেকে পাঠিয়েছি। তারপরে চিটাগাংয়ে কিছু আলু পাঠিয়েছি, আগুড়াতে কিছু আলু পাঠিয়েছি স্যার, আপনি বলেছিলেন স্যার, স্বপ্নতেও কিছু আলু পাঠিয়েছি। একেবারে স্যার আপনাদের ন্যায্য মূল্য যেভাবে আপনারা নির্ধারণ করে দিয়েছেন সেভাবে আমরা পাঠিয়েছি স্যার। তো আমাদের ব্যবসায়ী প্রতিনিধিরা অবশ্যই আমাদেরকে সবসময় সহযোগিতা করে, কিন্তু তারপরও কোথাও কোথাও দেখা গেছে যে ব্যত্যয় হয়। অতি মুনাফায় দুই একজন ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, তাদের কারণে দেখা গেছে যে বগুড়া একেবারে সকল ব্যবসায়ীদের হয়তো দেখা গেছে যে অনেক সময় প্রশ্নের সম্মুখীন হয়। আর স্যার আপনি জানেন যে বগুড়া আসলে পুরা নর্থ বেঙ্গলের একটা গেটওয়ে এবং বাণিজ্যিক রাজধানী বলা চলে স্যার। এখানে স্যার প্রচুর ব্যবসা বাণিজ্য বিজনেস সেক্টরটাই একেবারে মূলত নর্থ বেঙ্গলের বিজনেস সেক্টরটা গড়ে উঠেছে এখানে স্যার। এখানে প্রচুর কনজিউমার, এখানে প্রচুর পরিমাণ আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে, এখানে চেম্বার আছে, খুব অ্যাক্টিভ এবং শক্তিশালী একটি চেম্বার আছে। এখানে এসএমই সেক্টরটা খুব স্ট্রং স্যার। এখানে আমাদের সবজি থেকে শুরু করে প্রত্যেকটা শস্য এখানে উৎপাদন হয়। অত্যন্ত আমরা যেটা টার্গেট করি সেই লক্ষ্য টার্গেটের চাইতেও অতিরিক্ত আমাদের কিন্তু স্যার এটা প্রোডাকশন আসে। তো এইটা যেহেতু একটা মোটামুটি বলা চলে যে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কিন্তু স্যার বগুড়া অনেক ভালো কন্ট্রিবিউশন রাখছে জেলা পর্যায়ে যদি স্যার আমরা চিন্তা করি। তো এই জায়গার মধ্যে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দদের অবশ্যই এখানে আন্তরিকতা আছে। ক্যাবের আজকে যারা প্রতিনিধি আছেন আপনারা সহযোগিতা সবসময় করছেন, কিন্তু আমরা শুধু একটা কথাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই স্যার যেভাবে দিন রাত পরিশ্রম করছেন শুধু কেবল মানুষের অধিকার রক্ষার্থে, যাতে করে মানুষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ যাতে তার ন্যায্য মূল্যে তার পণ্যটা সে পায়, তার ভোক্তার যে অধিকারটা সেটা যাতে সংরক্ষিত হতে পারে, এই জন্য কিন্তু স্যার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
মানে আমি তো জানি না স্যার, স্যার আপনার মতো বয়স হলে আমরা আসলে এতটা মানে ট্রাভেল করে এতটা সিনসিয়ারলি কাজ করতে পারবো কিনা স্যার। আপনাদেরকে দেখে খুব মানে প্রাউড ফিল করি, পাশাপাশি আবার আপনাকে দেখে স্যার উৎসাহ জন্মে যে আসলে আপনি যদি স্যার এই বয়সে এত কিছু করতে পারেন তাহলে আমরা কেন পারবো না। তো আমি মনে করি যে স্যারের সব কিছুই মানে সফল হবে যদি আপনারা স্যারের কথাগুলো আজকে শুনে আপনারা মেনে চলেন। আমি স্যার আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্যার আমি যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম থেকে আমি চলে আসছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য অনুমতি চেয়ে আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। আপনারা জানেন যে ইতিমধ্যে মনোয়ার যে কথাগুলো বলল যে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর 2009-এর যে আইন পাশ হয়েছে এটি আপনাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল। আজকে এখানে যারা আপনারা উপস্থিত আছেন আপনারা কিন্তু স্থানীয় মানুষ, আপনারা জানেন যে আজকে কিছুক্ষণ আগে আমি বাজারে গেলাম, সেখানে এই বগুড়াতে আপনার চানাচুর তৈরি হয়। আমাদের তো চানাচুর এটি হলো ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটিআর, এখানে আপনার প্যাকেট করতে হবে, সেখানে আপনার একটি অনুমোদন নিতে হবে বিএসটিআর, সেখানে স্টিকার দিতে হবে। অথচ ওই প্যাকেটও এখানে আছে বড় বড় গ্রুপ যারা করছে আধুনিক পদ্ধতিতে, তাদের হাজার কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট এই ইন্ডাস্ট্রি করতে। অথচ দেখেন এক লোক আপনার এখানে হয়তো একটা 1 লাখ টাকার একটা মেশিন টেশিন কিনে তা সে একদম পুরাপুরি অবৈধভাবে কোনো হাইজিন না মেনটেন করে প্যাকেট করে আপনার এই চানাচুর বাজারজাত করছে। তাহলে কি দাঁড়াচ্ছে, ওই যে এইভাবে বাজারজাত করছে আমাদের যারা প্রতিষ্ঠিত কোম্পানি সে কিন্তু কম্পিটিশনে পারছে না। অর্থাৎ 500 গ্রামের একটা চানাচুর তারটা হয়তো 100 টাকা, আর সেই লোক যদি 70 টাকায় বিক্রি করে তাহলে মানুষ কোনটা কিনবে? যেটি সস্তা সেটা কিনবে, কিন্তু ওটি তো স্বাস্থ্যসম্মত না। তো এই যে জায়গাগুলো এখন ওই যে ইন্ডাস্ট্রিতে বা যে ফ্যাক্টরিতে, যে ফুড ফ্যাক্টরিতে এটি তৈরি হচ্ছে, এই তথ্য কি সবসময় আমরা জানবো? এই তথ্য কিন্তু আপনারা জানবেন, কারণ আপনার পাশের বাড়ির একজন ব্যবসায়ী এটা করছে, অথবা যে ফ্যাক্টরিটা করছে সেটি আপনার বাড়িতে আপনি হয়তো ভাড়াও দিয়েছেন। ওই জায়গাগুলোতে আমি আপনাদের সহযোগিতা চাই। সেই সহযোগিতাটা কি, আপনারা তথ্যগুলো দেবেন ডিসি সাহেবকে, তথ্যগুলো দেবেন আমাদের ভোক্তা অফিসারকে, আমরা সেখানে অ্যাকশান নিতে চাই। অর্থাৎ ওই চানাচুরটা আপনি মনে করেন না আপনি ভালো চানাচুর কিনে খেতে পারেন, আপনি হয়তো ওইটা কেনেন না, কিন্তু এইখানে যে বাচ্চাটা আছে আপনার বাচ্চা বোধহয়, সেই বাচ্চাটা কিন্তু স্কুলে গিয়ে দেখা গেল যে তার বন্ধু এসে ওই চানাচুরটা তাকে খাওয়ালো, তাহলে কিন্তু আপনার বাচ্চা কিন্তু নিরাপত্তা। তাহলে আপনি কি ওই বাচ্চার নিরাপত্তা চাচ্ছেন, নাকি আপনার যেভাবে চলছে সেভাবে চালাতে চাচ্ছেন? এই কারণে আমি মনে করি যে এখানে ক্যাবের আপনারা কিন্তু ভলান্টারি সার্ভিসে আসছেন। সেই ভলান্টারি সার্ভিস হলো ক্যাবের প্রেসিডেন্ট সেক্রেটারি একটা পরিচয়ের জন্য না, এখানে আপনাদের ওই জায়গায় আমি দেখতে চাই। অর্থাৎ আমরা বগুড়া জেলায় এখানে ক্যাবের চেম্বারের যারা আছেন তারা আমি মনে হয় যদি সক্রিয় হন তাহলে এখানে কোনো ফেক ফ্যাক্টরি হবে না, সেখানে নকল কোনো কিছু তৈরি হবে না। এবং বগুড়া নাটোর এলাকা এটি হলো আপনার এই কসমেটিক থেকে শুরু করে গুড় তৈরি এইগুলোর জন্য একটা বড় হাব, কারণ এখানে যেহেতু কমার্শিয়াল ইম্পর্টেন্স আছে, যোগাযোগটা ভালো, এখান থেকে তৈরি করে আমরা ঢাকাতে যেহেতু আশেপাশে খুব বেশি অভিযান করি, প্রচুর প্রতিদিন ঢাকাতে অভিযান হয়, কেরানীগঞ্জে হয়, সাভারে হয়, এই জন্য তারা কিন্তু রিলোকেট করে আপনার এই সব এলাকায় আসছে। এবং বগুড়ার যে বিসিক এলাকাটা আছে সেখানে অনেক ফ্যাক্টরি আছে যে অবৈধ পণ্য উৎপাদন করে। আমি বরিশালে গেলাম, সেখানে আপনার সরিষার তেল সেটি হলো 16 কেজির, এই যে টিনের মধ্যে সরিষার তেল সেটি 18 কেজির, সেটি বরিশালে আপনার খুচরা পর্যায়ে 160-65 টাকা কেজিতে বিক্রি হয়। দোকানদারকে ধরলাম, লেখা হলো বগুড়ার বিসিক থেকে আপনার খাঁটি সরিষার তেল, বগুড়া থেকে গেছে। আমি সেই দোকানদারে ধরলাম যে কত টাকায় পান, উনি নাকি 130 টাকায় কেনে। তাহলে ওই ফ্যাক্টরি কত পায়? সে 110 টাকার বেশি, তো আপনি এটা উৎপাদন কস্টটা 110 টাকায় কীভাবে আপনার 1 কেজি খাঁটি সরিষার তেল বানান? এটা তো অসম্ভব ব্যাপার। সরিষার কেজি হলে 100 টাকা কেজি, এবং 1 কেজি সরিষার তেল বানাইতে অন্তত 2.5 কেজি সরিষা লাগে। তাহলে আপনার তার মার্কেটিং আছে, তার প্যাকেট আছে, তার ডিস্ট্রিবিউশন আছে, তার ফ্যাক্টরির খরচ আছে, তার বিদ্যুৎ বিল আছে, তার ইনকাম ট্যাক্স আছে, তাহলে কীভাবে সে 110-20 টাকায় বিক্রি করছে? তাহলে এইটা যে নকল, এবং সেই দোকানদারকে জন্য ধরলাম, উনি বললেন কি অবশ্যই এটি নকল। তাহলে আমরা কি করছি, আমি নিজে জানছি যিনি কিনছেন 160 টাকায় কোনো দিন খুচরা পর্যায়ে হয় না, আমি নিজেও কিনছি সস্তায় পেয়ে, আর উনিও বিক্রি করছে। আমি কিনছি দেখে বিক্রি করছে, উনি বিক্রি করছে, এই জন্যই কিন্তু ফ্যাক্টরি থেকে এটা উৎপাদন হচ্ছে। এখন যে জায়গাটা আমরা রুটে যেতে পারছি না, সেই রুটে যাওয়ার জন্য কিন্তু আপনাদের অংশগ্রহণ করা দরকার। আমি আশা করব আমরা
অলরেডি আমি ভোক্তার আমাদের কি বিএসটির ডিজির সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হলো বাজার থেকে আসার সময়। আমরা তালিকা করছি বিএসটি কাদের কাদের লাইসেন্স দিচ্ছে, এই লাইসেন্সের বাইরে যারা আছে আমরা প্রতিটা জেলায় আমরা যৌথভাবে কাজ করব। সেখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, বিএসটি থাকবে, আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থাকবে, আমাদের ভোক্তা অধিদপ্তর থাকবে। আমরা সবাই মিলে আমরা লাইসেন্স বাদে যে ফুড তৈরি হচ্ছে সেই জায়গাটা আমরা প্রথমে বন্ধ করতে চাই। এটার জন্য কি আপনাদের সহায়তা পাবো কিনা বলেন? অবশ্যই পাবেন। আমি অবশ্যই পাবেন, এই কমিটমেন্ট করছেন, আমি এটা দেখতে চাই। আমি এটা দেখতে চাই যে ক্যাবের লোকজন, চেম্বারের লোকজন আমাদেরকে এই তথ্য দিয়েছে, তাদের তথ্যের ভিত্তিতে আমরা 5টা ফ্যাক্টরি বন্ধ করেছি। আমি এই তথ্যটা দেখতে চাই, ঠিক আছে? আমি আজকে এই কথাগুলো বলার জন্য আপনাদের এখানে আসছি। তাই যাই হোক, আমরা সারাদিন এই ব্যস্ততার মধ্যে গেছে, আমরা আপাতত আমার মূল কথাটা এইটা, আমি আপনাদেরকে খুব অ্যাক্টিভ দেখতে চাই। আপনারা জানেন আমি ভোক্তা অধিকারের ডিজি হিসেবে আমি আসছি 2 বছর 4 মাস হলো। এর মধ্যে কিন্তু ক্যাবের সাথে আমাদের সখ্যতা অনেক বেড়েছে। সেই সখ্যতা আমি নিজের থেকে বাড়িয়েছি। আমি নিজে ক্যাবের অফিসে গিয়েছি, আমাদের ওখানে ক্যাবের যারা আপনাদের নেতৃবৃন্দ সেন্ট্রালি আছে, উনি বললেন যে কী ব্যাপার, ভোক্তার ডিজি কেন আসবে? ওনারা মনে করছে যে কেন এখানে আসবে। আর আগে আমার এখানে 3 জন ডিজি ছিলেন, তারা কেউ যায়নি। আমি মনে করেছি যে না, ক্যাব যেহেতু আমাদের মূল অধিদপ্তরের প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে তারা ভূমিকা রেখেছে, আগে তো তাদের অফিসে যাওয়া দরকার। আমি জয়েন করার মধ্যে 7 দিনের মধ্যে আপনাদের অফিসে গিয়েছি। আমি ক্যাবের যে ফান্ডটা আমরা দেই, আমাদের সরকারিভাবে ক্যাবকে আমরা একটা ফান্ড দিই, সেই ফান্ডটা আমি এসে এর মধ্যে 4 গুণ বাড়িয়েছি। আমি ক্যাবকে আরও বেশি অ্যাক্টিভ দেখতে চাই, কারণ ক্যাব যত অ্যাক্টিভ হবে তত আমার কাজ সহজ হবে। অতএব আমরা তো প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যেতে পারবো না। আমার অফিসার একজন, সে শুধু বগুড়া না, সে জয়পুরহাটের অতিরিক্ত দায়িত্বে আছে। জয়পুরহাটে তো একই সমস্যা, বগুড়ার একই সমস্যা তো জয়পুরহাটে, সেখানেও তো যেতে হয়। সেখানে আমি মনে করি যে আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা যদি অংশগ্রহণ করেন, আপনাদের যদি আমরা পাশে পাই, আরও বেশিভাবে পাশে পাই, তাহলেই আমরা আমাদের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে পারবো। প্রকারান্তরে যেটা হবে সেটি একটা ভোক্তা বান্ধব বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। এই জন্যই আমি আজকে এসে আপনাদের সাথে এই কথাগুলো বলার জন্য আসছি। আমি আশা করি যে আপনারা এটা অনুধাবন করবেন এবং আপনাদের কোনো বক্তব্য থাকলে আমরা শুনে পরে আমাদের এডিএম সাহেব কিছু বলবেন, আমাদের সভাপতি সাহেব বলবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে আমি একটু শুনবো, তারপরে ওনারা কথা বলবেন, আমরা এরপর শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ফজিলাতুন্নেসা ফৌজিয়া। আমাদের বগুড়াতে এমন একটা ক্লিনিক আছে যারা, আমি গত সপ্তাহে এটা বের করেছি, সেটা হচ্ছে তারা রিপোর্ট করে কিন্তু কোনো পরীক্ষা করে না। রুগীকে রিপোর্ট দিচ্ছে কিন্তু পরীক্ষা করছে না, শুধু রিপোর্টই দিচ্ছে। এটা মারাত্মক ব্যাপার। আমি এটা গত সপ্তাহে বের করতে পেরেছি এবং অলরেডি আমি এডি স্যারকে ইনফর্ম করেছি বিষয়টা। স্যার বলেছে অভিযানে যাবে। স্যার আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কলকারখানা স্যার, বিশেষ করে যারা 2 নম্বর ব্যবসা করে, ভেজাল ব্যবসা করে। আমি কিছুদিন আগে প্রশাসনকে একটা তথ্য দিয়েছিলাম, ঈদের কারণে যায়নি কিনা বলতে পারি না, তবে যেটা দেখতে পাচ্ছি স্যার, শুক্রবার এবং শনিবার ছুটি থাকার কারণে এই 2 দিন অনেক কলকারখানাতে এখানে স্যার ভেজালটা একটু বেশি দেয়, যে 2 দিন অভিযান চলবে না। তো এই বিষয়টা স্যার একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে 2-3টা আমরা যখন ইনফরমেশনটা দেব, ফোনেই দেই আর স্যার যেভাবে দেই, সে অভিযানটা যেন স্যার একটু পরিচালনা করা হয় স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি শাওন রহমান, স্টাফ রিপোর্টার, দৈনিক করতোয়া। স্যার আপনার কথার প্রসঙ্গ ধরে আমি বলি, আমি দীর্ঘদিন থেকেই ভোক্তা অধিকারের সাথে, মানে যিনি দ্বিভাষিস ছিলেন রিজভী সাহেবের আগে, যিনি, তার সঙ্গে অনেক বিষয়গুলো নিয়ে কাজ করেছি। আমি তখন থেকে একটা বিষয় দেখে আসছি, যেটা আপনার বক্তব্যতে উঠে আসছে, জনবল সংকট। বগুড়ার যিনি দায়িত্বে আছেন, ওনাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় জয়পুরহাটে। আসলে স্যার দিন শেষে আপনিও ভোক্তা, আমিও ভোক্তা, আমরা সবাই ভোক্তা। আসলে ভোক্তাকে নিয়ে কাজ করতে গেলে বৃহৎ পরিসরে কাজ করতে হয়। তো স্যার সেক্ষেত্রে এই যে জনবল সংকটের কথাটা আমরা বেশ কয়েকটা রিপোর্টে আমরা বলেছি, আপনিও স্বীকার করলেন স্যার। আসলে স্যার আপনি যদি একটু বলে যেতেন স্যার, বা একটু আশ্বাস্ত করতেন আমাদের। আসলে মানে বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে সকলেই আমরা মুনাফাটা অর্জন করতে চাই, সমস্যার ওই জায়গাতেই। আন্তরিকতা বা আমরা খালি প্রশাসনের কাছ থেকে চাই এটা দিবে, এটা করবে, বা আমরা তাদের অভিযান চালাবে, কিন্তু আমরা নিজেরা যেই জায়গাতে দায়িত্ব পালন করা উচিত সেইটুকু যদি করি, তাহলে মনে হয় কাজটা আরও ত্বরান্বিত হয়, আরও ভালো হয়। যেটা ভোক্তা অধিকার সম্মানিত অতিরিক্ত সচিব বলেছেন যে নিজে আগে চেষ্টা করতে হবে, সেটি আমার দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হই, প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
এবং আমরা যদি এগিয়ে আসি, আজকে যে আলোচনাটা হচ্ছে এখানে মত বিনিময় সভা, এই ধরনের সভা আমার মনে হয় যে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য, বিএসটা এবং এই ক্যাব সহ এই ধরনের ব্যবসায়ী সমিতিগুলোকে নিয়ে এটি একটা সমন্বিত সভা রাখা উচিত 2 মাস 3 মাস পর পর জেলাতে আর কি। তাহলে হয়তো অনেক জিনিসগুলো উপজেলা লেভেলগুলোকে নিয়ে এসে কাজ করলে অনেক কিছুই জানা যায়, শেয়ার করা যায় এবং ব্যবস্থাপনা নিতে ওদের সুবিধা হয়। গ্রামে দেখি স্যার যে পণ্যগুলো শহরে একেবারেই চলে না, সেইগুলি গ্রামের ছোট ছোট দোকানগুলোতে, মানে আমি তো আমার পরিচয় ওখানে দিয়ে তো আমি করতে পারি না, মানে পরিচয় দেওয়ার আমি লজ্জাবোধ করি যে এখানে আমি যদি বলি আর আমার এই কথাগুলো থেকে কর্ণপাত করবে না, এবং ওখানে প্রশাসনও নাই বা আমার করার মতো আমি সচেতনমূলকভাবে আমি তাদের বলি এই জিনিসগুলো খাওয়ান ঠিক না। এই জিনিসগুলো আমরা কিন্তু কিছুদিন আগেই দেখলাম যে, আমি বলি না যে আমরা করে আসলাম টিমের সাথে, কর্ণপাতই করে না, মানে বোঝে না। আর বাচ্চারা এবং অভিভাবকরা হরদম খাওয়াচ্ছে, যেরকম ছোটো বাচ্চাদের যে ইয়েগুলো খাবারগুলো হরদম খাওয়াচ্ছে, এইগুলি থেকে আমি খুব ব্যথিত হই এবং আমি মনে করি যে গ্রামগঞ্জে এই প্রচারণাটা স্যার করা খুব জরুরি। ধন্যবাদ আমাদের ক্যাবের বগুড়া জেলার সভাপতি ডক্টর সাইফুল ইসলাম সাহেবকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে উনি খুবই স্বল্প সময়ে, কালকে পরশুদিন তাদেরকে জানানো হয়েছিল যে আমি যেহেতু বগুড়ায় আসবো এই জন্য ক্যাবের নেতৃবৃন্দের সাথে বসবো, এবং খুব শর্ট টাইমে এই আয়োজন করেছে, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং উনি সঠিকভাবে বলেছেন, যত ইন্টেরিয়রে যাওয়া যাবে, যত আপনার ভিতরে যাওয়া যাবে, যত গ্রাম এলাকায় যাওয়া যাবে, তত ফেক নকল প্রোডাক্টে ভরে গেছে। আসলে আমাদের তো লজিস্টিক ফান্ড সবগুলোরই আমাদের স্কারসিটি আছে, এবং সেই অনুযায়ী আমরা যে জিনিসটা, আমরা তো সমস্ত লোকের কাছে যেতে পারবো না, আমাদের সেই ম্যান পাওয়ারও নেই, আমাদের সেই সক্ষমতাও নেই। এই কারণে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া সহ আমাদের যারা মূলধারার মিডিয়া, তারা কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে সাপোর্ট দিচ্ছে, এই অনিয়মগুলো সমাজে তুলে ধরছে। এবং এটি কিন্তু আমাদের যেমন অফিসিয়াল ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আমি একটি IPTV চালু করছি, এবং সেখানে IPTVর মাধ্যমেও কিন্তু এই ভোক্তা বিরোধী যে কর্মকাণ্ড, এগুলো আমাদের প্রচার হবে এবং অনেক মানুষ এগুলো দেখবে, এবং সেই ক্ষেত্রে এই জিনিসগুলোর সম্পর্কে আরও সচেতন হবে। এবং আমি আশা করি যে ক্যাব এবং আমাদের যারা বিজনেস কমিউনিটি এবং আমরা যারা সরকারের, এরা যদি একসাথে কাজ করি, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের ভোক্তা বিরোধী যে কার্যক্রম, আমাদের যে ভেজাল নকল বা আমাদের যে প্রতারণার বিষয়গুলো, এগুলো অনেকটাই দূর করা সম্ভব হবে। এবং সেই জন্যেই আজকে আপনাদের সাথে এখানে বসেছি। আমি শেষ করব, আমার বক্তব্য এখানে শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার টেলিফোন নাম্বারটা আমাদের জানা আছে, অনেকেই নিয়ে নেবেন আমাদের এদের কাছ থেকে। আপনারা যে কোনো বিষয়ে আমাকে নক করবেন, আমি কিন্তু প্রত্যেকটা ফোন ধরি। আপনাদের কোনো বিষয় থাকলে আমাকে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো এটা অ্যাড্রেস করার জন্য।